এই ভারত অনবদ্য, অপূর্ব, এই ভারত অপ্রতিরোধ্য, অজেয়। এই ভারতের যে অদম্য জয়যাত্রা সেটি ঠেকানোর সাধ্যই কারোই নেই। টি-20 বিশ্বকাপ ফাইনালে তাই এই ভারতের আভিজাত্যে, রাজসিকতায়, দাপটে, অর্জনে, গর্জনে নিউজিল্যান্ড স্রেফ উড়ে গেল। 96 রানে তাদেরকে হারিয়ে ইতিহাসের অমরত্বের পেয়ালায় চুমুক দিলেন ভারতীয় ক্রিকেটের সূর্য সন্তানরা, প্রতীকী অর্থে, আক্ষরিক অর্থেও। ইতিহাস কেননা এই ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ ইতিহাসের প্রথম দল হিসাবে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো। ইতিহাস কেন? এই ভারত টি-20 বিশ্বকাপের প্রথম স্বাগতিক হিসাবে চ্যাম্পিয়ন হলো। ইতিহাস কেন? এই ভারত টি-20 বিশ্বকাপ হিস্ট্রির প্রথম দল হিসেবে নিজেদের শিরোপাটা ডিফেন্ড করতে পারল। এরাই তো ভারতীয় ক্রিকেটের সূর্য সন্তান। যে কারণে আমি বলছিলাম, আক্ষরিক অর্থেও ধরতে পারেন, প্রতীকী অর্থেও ধরতে পারেন। এই ভারতের যিনি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, সেই সূর্যের সন্তান সম ক্যাপ্টেনকে দিয়ে যেহেতু টিমকে ডিফাইন করা যায়, সেই অর্থে আমি আসলে বলছিলাম 83 সালের বিশ্বকাপে যে ভারত জিতেছিল কপিলস ডেভিলস নামে, সেটা বিখ্যাত হয়ে আছে না? সেই সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে যেহেতু ভারতীয় ক্রিকেটের এত ইতিহাস রচিত হলো, সেই কারণে আমি বলছি ইতিহাসে অমরত্ব পেয়ে গেলেন ভারতীয় ক্রিকেটের এই সূর্য সন্তানরা। আলোচনা হবে, অনেক আলোচনার জায়গাটা রয়েছে, কিন্তু খেলার পরপর যে আলোচনা আমাদের, সেটা হচ্ছে গিয়ে টার্নিং পয়েন্ট। এই যে ম্যাচটা ভারত এরকম আয়েসে দাপটে জিতে গেল, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? মনে হয় আমার সঙ্গে আপনি একমতই হবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচ স্যান্টনার এখন হয়তো ভাবছেন যে টস জয়ের পরে আমি কেন ভারতকে আগে ব্যাটিং করতে পাঠালাম। ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের যে তাতে খুব একটা আপত্তি ছিল তা নয়, টসের সময়ই তার কথাতেই সেটা বোঝা গিয়েছে। আর সেই আগে ব্যাটিং করে ভারত যখন 255 রান তুলে ফেলে, টি-20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির ফাইনালে সর্বোচ্চ রান তুলে ফেলে, টি-20 ওয়ার্ল্ড কাপেরই ম্যাচ হিসেবেও তৃতীয় সর্বোচ্চ রান তুলে ফেলে, তখন তো ম্যাচ সেই জায়গাটাতেই শেষ। আর ভারত কতটা দাপটের সঙ্গে জিতেছে আপনাকে ছোট্ট একটা কথা বললেই বুঝতে পারবেন সেটা। ম্যাচে যখন 2 ওভার বাকি, তখন ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার বল হাতে তুলে দিলেন অভিষেক শর্মার। সেই অভিষেক, যার ফাইনালে নাও তিনি খেলতে পারতেন, এত বাজে ব্যাটিং ফর্মে তিনি ছিলেন। ব্যাটিংয়ে তিনি আজকে তার কাজের কাজটা করে দিয়েছেন, 18 বলে 53 করেছেন। আর তারপরে তার হাতে যখন বোলিং তুলে দিয়েছেন, তখন নিউজিল্যান্ডের জয়ের জন্য শেষ 2 ওভারে মাত্র 102 রান প্রয়োজন। তাদের হাতে লাস্ট উইকেট, এবং এই অভিষেক শর্মা সেই লাস্ট উইকেটটা টাফি তিনি তুলে নিয়েছেন। তিলক ভার্মার হাতে লং অনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়েছেন। পুরো ভারত সাথে একেবারে তাদের সেলিব্রেশন শুরু হয়েছিল। শুধুমাত্র ধারাভাষ্য কক্ষের ওই সময় যিনি কমেন্ট্রিতে ছিলেন রবি শাস্ত্রী ছাড়া, তার মনে হয়েছিল সেটা 9th উইকেট, কিন্তু একটু পরে তিনি নিজেকে কারেক্ট করে নেন যে না, ভারত জব ডান করে ফেলেছে। কারণ ওই সময় ম্যাচটা এত মেরমেরে হয়ে গেছে, ভারতের জয়টা কেবলমাত্র সময়ের অপেক্ষাই ছিল। সেই সময়ের অপেক্ষাটা কি? ভারত যখন 255 রান করেছে তখন থেকেই না। হ্যাঁ, বলতে পারেন যে সেমিফাইনালে তো ইংল্যান্ড এই 255 রানের, ভারত 253 করেছিল, তার 7 রানের মধ্যে ইংল্যান্ড চলে গিয়েছিল, 2টা স্কোরিং শটের মধ্যে চলে গিয়েছিল। ভাই, সেমিফাইনাল আর ফাইনালে পার্থক্য আছে, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডে পার্থক্য আছে, ওয়াংখেড়ের উইকেট এবং আহমেদাবাদের উইকেটের পার্থক্য আছে, ওয়াংখেড়ে মাঠের যে দৈর্ঘ্য আর আহমেদাবাদের মাঠ, সেইটারও পার্থক্য রয়েছে। ফলে সত্যিকার অর্থে ভারত যখন 255 রান তুলেছে, ম্যাচ সেই জায়গাটাতেই শেষ। এবং আমি ওইখানটাতে বলছিলাম যে এই ফাইনালের প্রিভিউতে যে ভারতের কঠিন পার্টটা শেষ হয়ে গিয়েছে, ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের জন্য সহজ পার্টটাই ওয়েট করছে। এই ফাইনালটা ভারতের জন্য ততটা কঠিন নয় যতটা কঠিন তাদের লেটসে হচ্ছে গিয়ে সুপার 8 পর্ব থেকে ছিল। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারা, পরের ম্যাচটা জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হবে, সেই ম্যাচটা, পরের ম্যাচটা যেটা ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেই ম্যাচটা, সেমিফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে। সেই তুলনায় ফাইনাল প্রতিপক্ষ সব মিলে ভারতের জন্য এটা একটু তুলনামূলক সহজ ছিল, এবং মাঠের ক্রিকেটে তো সেটা আপনারা দেখলেন, রেজাল্টে তো সেটা আসলে দেখা গেল। এই যে 255 রান ভারত তুলেছে, তারপরে নিউজিল্যান্ড তাদের পাওয়ার প্লের মধ্যেই 3টা উইকেট হারিয়ে ফেললো। হ্যাঁ, শুরুতে এখানে ফিনেলেনের ক্যাচ ফেলে দিয়েছিলেন শিবম দুবে, কিন্তু তারপরেও অক্ষর প্যাটেল 3rd ওভারে বোলিংয়ে এসে লঙ্গনে তাকে ক্যাচে পরিণত করলেন। জাসপ্রীত বুমরা ম্যাজিশিয়ান, এই ম্যাচটাতেও তিনি প্রথম বলটা স্লোয়ার করলেন, প্রথম বলটাতেই উইকেট পেলেন। দুর্দান্ত একটা ক্যাচ, সেমিফাইনালে যেইভাবে ধরেছিলেন হ্যারি ব্রুকের পেছনে দৌড়ে গিয়ে অক্ষর প্যাটেল, এইবার সামনে দৌড়ে এসে সেই ক্যাচটা ধরলেন ঈশান কিষান, এবং এই জায়গাটাতে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র আউট হয়ে গেলেন। অক্ষর প্যাটেল এরপরে হচ্ছে গিয়ে
গ্লেন ফিলিপসকেও বোল্ড করে দিলেন। পাওয়ার প্লের মধ্যেই 52 রানে 3 উইকেট নিউজিল্যান্ডের নেই। নিউজিল্যান্ড আর ম্যাচে কিভাবে থাকে? তাও যদি আপনি মনে করেন থাকতো, তাহলে ওই যে 7th 8th ওভারের ওই সময় 9th 9th ওই সময় ওভারটাতে 4 বলের মধ্যে 2টা উইকেট নিউজিল্যান্ডের আরও চলে যায়। সেইখানটাতে হার্দিক পান্ডিয়া তিনি চ্যাপম্যানকে বোল্ড করলেন, প্লেড অন হয়ে গেছেন ব্যাটের ইনসাইড এজে লেগে, এবং বরুণ চক্রবর্তী যাকে আগের ওভারে 2টা ছক্কা মেরেছিলেন টিম সেফার, যিনি 26 বলে 52 রান করেছিলেন, যিনি নিউজিল্যান্ডের লাস্ট হোপ হিসেবে ছিলেন, তিনি তো সেই মিড উইকেট বাউন্ডারিতে বরুণ চক্রবর্তী বলে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। 72 রানে 5 উইকেট। ম্যাচ তখন থেকেই অপেক্ষা যে ভারত কখন এই আনুষ্ঠানিকতাটা শেষ করবে। আনুষ্ঠানিকতা শেষ করতে তাদের কিছুটা সময় লেগেছে বটে, 19 নম্বর ওভার পর্যন্ত গেছে। তবে এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, বিশ্ব ক্রিকেটের একটা বিস্ময়কর ব্যাপারটার অবশেষে অবসান হলো। জাসপ্রীত বুমরা টি-20 ইন্টারন্যাশনালে 4 উইকেট পেলেন। এতদিন তিনি পাননি। এই ফরম্যাটে সর্বকালের সেরা বোলার জাসপ্রীত বুমরা, কিন্তু কখনো তিনি 4 উইকেট পাননি। এই ম্যাচে শুরুতে তো যে 1 উইকেট বললাম ফার্স্ট ওভারটা দিয়ে, শুরুতে তিনি 2টা ওভারে স্পেল করেছিলেন পাওয়ার প্লের মধ্যে, আর লাস্টে যখন বোলিংয়ে আসেন তখন আবার পরপর 2 বলে 2 উইকেট তুলে নিয়ে তিনি একটা হ্যাটট্রিকের চান্স জাগিয়েছিলেন। হ্যাটট্রিক হয়নি, কিন্তু নেক্সট ওভারে আরেকটা উইকেট তুলে নিয়ে 4 উইকেট তার হয়ে গিয়েছে। আর ফাইনালি যখন অভিষেক শর্মা ওই লাস্ট উইকেটটা তুলে নিলেন, নিউজিল্যান্ড অল আউট হয়ে গেল ওই জায়গাটাতে 159 রানে, আর 96 রানে বিশাল ব্যবধানে ভারত ম্যাচটা জিতে গেল। টার্নিং পয়েন্ট তাই এইখানটাতে আপনি বলতে পারেন পাওয়ার প্লে, যে পাওয়ার প্লেতে তাদের 3 উইকেট হারিয়ে ফেলার পর আর তারা কি করবে। আচ্ছা, টসের কথাটা টার্নিং পয়েন্টে বলতে পারেন, কিন্তু এই সব কিছু ছাপিয়ে ভারতের সেই খুনে ব্যাটিংয়ের কথাটাই কি বলবেন না? ভাই 255 রান একটা ওয়ার্ল্ড কাপের ফাইনালে হোম ক্রাউডের সামনে, 2023 ওয়ানডে বিশ্বকাপের সেই ভুটটা তাদের পেছনে তারা করছে, এইরকম প্রেশার, প্রত্যাশার প্রেশার, এই সব কিছু ছাপিয়ে তারা যে ওই ব্যাটিংটা করলো, এটা অবিশ্বাস্য। এবং আরও অবিশ্বাস্য আপনার কাছে লাগবে যখন আপনি জানবেন, বা আপনি যদি দেখে থাকেন আপনি তো নিশ্চয়ই জানেন, অন্তত 20টা রান ভারত কম করেছে। মানে 275 এটা হতেই পারতো, চোখ বন্ধ করে হতে পারতো। লাস্ট 5 ওভারে সেই রানটা হয়নি বলে ভারতের এইখানে পাওয়ার প্লেতে তারা শুরুতেই 6 ওভারে 92 রান তুলে ফেলেছে। নিউজিল্যান্ডের ক্যাপ্টেনের মিচ সেন্টনের এই জায়গায় ভুল আছে। ফার্স্ট ওভারটা ম্যাট হেনরি করলেন, 7 রান দিলেন। সেকেন্ড ওভারটা গ্লেন ফিলিপস তার ওই অকেশনাল অফ স্পিন, যেইটা নিয়ে ওই ঝামেলার মধ্যে থাকেন অভিষেক শর্মা, সেই ওভারটাতে 5 রান দিলেন। 2 ওভারটাতে 12 রান এলো। থার্ড ওভারটা ম্যাট হেনরিকে দিয়ে কন্টিনিউ না করিয়ে কেন তিনি ডাফিকে দিলেন, ডাফিকে দেওয়ার সাথে সাথে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসনের ব্যাট হেসে উঠলো, 15 রান তুলে ফেললেন। পরের ওভারটা আবার গ্লেন ফিলিপসকে দিয়ে কন্টিনিউ না করে লকি ফার্গুসনকে দিলেন, চলে এলো ওই ওভারটা থেকে আরো কত 20-21 রান। 4 ওভারেই 50 হয়ে গেল ভারতের। তারপরে 2টা ওভারে পাওয়ার প্লের 21 রান 20 রান করে এসেছে। পাওয়ার প্লে 6 ওভারেই 92 রান ভারতের হয়ে গিয়েছে। নিউজিল্যান্ড এই যে পিছিয়ে পড়েছে, আর কি তারা ম্যাচে কখনো এটা কাভার করতে পেরেছে? কাভার করতে পারেনি। হ্যাঁ, পাওয়ার প্লের পরে এখানে অভিষেক শর্মা ফাইনাল ম্যাচটাতে খেলবেন না, তার পারফরমেন্সের যে অবস্থা ছিল, কিন্তু স্টিল তার উপরে টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে। আমিও বলেছিলাম অবশ্যই তাকে খেলানো উচিত, সুনীল গাভাস্কার বলেছিলেন অবশ্যই তাকে বাদ দেওয়া উচিত। যাই হোক, সো তিনি 18 বলে 50 করেছেন। তারপর রাচিন রবীন্দ্র বোলিংয়ে আসতেই তার বোলিংয়ে ওই কিপারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হলেন বটে। 98 রানের জুটিটা ভেঙে গেল, কিন্তু তারপর আবার 105 রানের একটা জুটি হয়েছে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষানের। ভাই সঞ্জু স্যামসন হোয়াট এ প্লেয়ার, যিনি ভারতের ওয়ার্ল্ড কাপের ফার্স্ট 11-এই ছিলেন না, ওয়ার্ল্ড কাপের শুরুতে তিনি লাস্ট 3টে ইনিংস তার দেখেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেটা আসলে কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছিল, সেই ম্যাচটাতে 50 বলে অপরাজিত 97 করে দলকে জিতিয়েছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 42 বলে 89 করেছেন, এবং আজকে ফাইনালটাতেও তিনি 46 বলে 89 রানের একটা বিস্ফোরক বিধ্বংসী ইনিংস তিনি খেললেন। এবং ওই যে বললাম শুরুতে 98 রানের জুটি অভিষেক শর্মার সঙ্গে, তারপরে ঈশান কিষানের সঙ্গে আরও একটা 105 রানের জুটি। ঈশান কিষান নিজেও 50 করেছেন 200 স্ট্রাইক রেটে। তাতে করেই ভারতের স্কোরটা, যেটা বলছিলাম 6 ওভারে পাওয়ার প্লেতে ছিল বিনা উইকেটে 92, 10 ওভারে ছিল 1 উইকেটে 127, 15 ওভার ছিল 1 উইকেটে 203, অর্থাৎ 11 থেকে 15 এই 5 ওভারটাতে 76 রান হয়েছে। ফলে লাস্ট 5 ওভারটাতে তো ওই রকম মানে 203 থেকে আরও 76 রান হলেও তো 280 রান 279 রান হয়ে যায়। ভারত সেটা নিতে পারেনি, কেননা ওই জায়গায় নিউজিল্যান্ড একটা কামব্যাক করেছে, মিনি কামব্যাক। 16th ওভারটাতে জিমি নিশাম 2টা লো ফুলটসে তিনি আউট করে দিয়েছেন 2 সেট ব্যাটসম্যান, এই সঞ্জু স্যামসন এবং ঈশান কিষানকে। সূর্যকুমার যাদবও প্রথম বলে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন। 16, 17, 18, 19 এই 4 ওভারে ভারত মাত্র 28 রান নিতে পেরেছে। ওই 3 উইকেট এক ওভারে নিশাম নিয়েছেন, আবার হার্দিক পান্ডিয়ার উইকেট গিয়েছে। আবার লাস্ট ওভারটাতে গিয়ে শিবম দুবে আবার জিমি নিশামের ওভারে 24টা রান তুলে নিয়েছেন। তাতে করে ভারতের স্কোরটা 250 পেরিয়ে যায়। তাতে করে ভারত 255 রান পেয়ে যায়, এবং তাতে করেই ইতিহাসের অমরত্ব এই সূর্য সন্তানদের নিশ্চিত হবার পথটা তৈরি হয়। কোনটা টার্নিং পয়েন্ট?
ভারতের এই জয়ে, এই ইতিহাস তৈরি করা জয়ের, নতুন করে ইতিহাস লেখা জয়ের টার্নিং পয়েন্ট তাহলে কোনটা? টস। আমি সেটাকে আসলে বলবো না। আমার কাছে মনে হয় যে ভারতের যে খুনে ব্যাটিং, স্পেশালি তাদের পাওয়ার প্লেতে প্রথম 6 ওভারে যে 92 রান তুলে ফেলেছে, ওই জায়গাটাতে যে কিছু ট্যাকটিক্যাল মিস্টেক নিউজিল্যান্ডের ক্যাপ্টেন করেছেন, ওইখানটাতে কন্টিনিউ না করিয়ে ম্যাট হেনরিকে দিয়ে কিংবা গ্লেন ফিলিপসকে দিয়ে, ওই পাওয়ার প্লের 6 ওভারটাই ভারতের এই দুর্দান্ত অর্জনের টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হয়। কতটা একমত হলেন আপনি জানাতে পারেন, এবং অন্যান্য আলোচনা, অন্য টিডিওতে নিয়ে এই বিশ্বকাপের গুলোতে আসবো, সেগুলো তো নিশ্চয়ই আপনাদেরকে সাথেই পাবো। টার্নিং পয়েন্ট নিয়ে একমত হলেন কিনা জানাতে পারেন।